জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ধরা খেল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গুরুত্বপূর্ণ এজেন্ট সন্তোষ শর্মা। গ্রেফতার হয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। রাজধানীর বাড়িধারার ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম। রয়ের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এজেন্টদের সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন অনেককে। গত সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রভাব বিস্তার করেছেন পুলিশ কর্তাদের উপর, এমন অভিযোগ সাংবাদিক সন্তোষ শর্মার বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সন্তোষ শর্মা ভারতীয় মদতপুষ্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর। অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনের জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি। ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন। শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর সঙ্গী সন্তোষ শর্মাকে সম্প্রতি দেখা গেছে জামায়াতে ইসলামীর সমাবেশে। বিগত পতিত সরকারের শাসন আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা হতো। সাধারণত জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেফতার করা হতো শত শত আলেমকে। গ্রেপ্তারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য গুম রাখা হতো। সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়াট গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের ওপর নির্মম অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম। ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। নির্যাতনের শিকার অনেক আলেম শেখ হাসিনার পতনের পর কারামুক্ত হয়ে এসব তথ্য দিয়েছেন। তো প্রথমে সন্তোষ আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। গত বছর শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। তবে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা হাসিনার পতনের পর থেকেই কৌশলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার আমলে আওয়ামী ক্ষমতার ছত্রছায়া থেকে নির্বিঘ্নে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তোষ শর্মা সহ ভারতীয় চোরেরা। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের সকল প্রতিশ্রুতি পালন করেছে। তবে শেখ হাসিনা পতনের পর এসব চোরেরা কৌশল বদলে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় মেতেছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক জামায়াতে ইসলামী ভিন্নধর্মী প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতি নেতাদের সঙ্গে কর্মর্ধন করতে দেখা গেছে সন্তোষ শর্মাকে। সন্তোষ শর্মা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, বাংলাদেশে 5 আগস্টের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে, হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট করা হচ্ছে। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। সন্তোষ শর্মা শুধু জামায়াতের সমাবেশে এমন দাবি করেছেন তা নয়, এর আগে বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে একই ধরনের দাবি করেছিলেন তিনি। এবারের 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতেও আমাদের সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে। সন্তোষ শর্মার এই বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে ধারণা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী শাসন আমলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে নির্যাতন চালিয়ে আলেমদের দুশ্মন হিসেবে পরিচিত পাওয়া সন্তোষ শর্মাকে জামায়াতের সমাবেশে দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ধারণা করছেন জামায়াতকে ফাঁদে ফেলতে জামায়াতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছেন ভারতের চর সন্তোষ শর্মা। শেখ হাসিনার শাসন আমলে ভারতের বিরোধিতা করলে নির্মম নির্যাতন করা হতো ভারত বিরোধীদের। সে সময় নির্যাতনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত থাকতেন সন্তোষ শর্মা সহ ভারতীয় বাহিনীর সদস্যরা। 2018 সালে মধ্যরাতের নির্বাচনের আগে পরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আলেমকে গ্রেফতার ও গুম করেছিল শেখ হাসিনা সরকার। গ্রেফতার ও গুমের পর ডিবি অফিসে গোয়েন্দাদের পাশাপাশি ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করতেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। তার সঙ্গে হিন্দিভাষী লোকজনও জিজ্ঞাসাবাদে অংশ নিতেন। তারা জিজ্ঞাসা করতেন আলেমরা কেন ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষী হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবেও তারা তখন উল্লেখ করেন। এমন গুরুতর অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এবং প্রবাসী হাফেজ আতিকুল্লাহ জুলফিকার। এই দুইজন ভুক্তভোগী বলেছেন, সন্তোষ শর্মার পাশে গোয়েন্দা কর্মকর্তারাও অসহায় বোধ করতেন। মুফতি হারুন উজহারকে 2021 সালের অক্টোবর মাসে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবিতে নেওয়া হয়। আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দুবাই প্রবাসী আতিকুল্লাহ জুলফিকারকে 2019 সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি 4 মাস গুম করে রাখে। সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের এজেন্ট হওয়ার গুরুতর অভিযোগ তুলে
মুফতি হারুন ইজহার চৌধুরী বলেন, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ডিবি কার্যালয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেন এবং তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারাও থাকতেন। তবে সন্তোষ শর্মা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। মুফতি হারুন ইজহার অভিযোগ করেন 2021 সালের অক্টোবর মাসে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করতেন। তার সঙ্গে এক ব্যক্তি ছিলেন যিনি নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে ভারতীয় ছিলেন। ওই ব্যক্তির নাম ছিল ডক্টর নীতিশ। হারুন ইজহার বলেন, সন্তোষ শর্মা আমাকে প্রশ্ন করেছিলেন আমরা কেন ভারত বিদ্বেষী, কেন আওয়ামী লীগ বিদ্বেষী। তিনি অর্থাৎ সন্তোষ শর্মা মন্তব্য করেছিলেন, হেফাজতে ইসলাম তো জঙ্গি সংগঠন এবং তারা সবাই আফগান সাপোর্টার। হেফাজতে এই নেতা আরও অভিযোগ করেন, ডিবিতে গোয়েন্দা কর্মকর্তাদের সামনে সন্তোষ শর্মা হুমকি দিয়ে বলেছিলেন ঠিকমতো কথা না বললে মাসুল দিতে হবে। ডিবির অভিজ্ঞতা বর্ণনাকালে মুফতি হারুন ইজহার আরও বলেন, জিজ্ঞাসাবাদকালে প্রথমে আমার চোখে বাধা ছিল, পরে চোখ খুলে দেওয়া হয়। প্রথমে আমি তাকে অর্থাৎ সন্তোষ শর্মাকে চিনতে পারিনি, কিন্তু কারাগার থেকে বের হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের ছবি ও ভিডিও দেখে তাকে চিনতে পারি ও শনাক্ত করি। ডিবি কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সন্তোষ শর্মা এবং ডক্টর নীতিশ। হারুন ইজহার বলেন, ডিবির ডিসি আব্দুল মান্নান, এডিসি ইমরান এবং এডিসি তৌহিদও জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডক্টর নীতিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে যাওয়ার সময় ডিসি মান্নানের কাছে একটি খাম দিয়ে যান যেখানে একটি কাগজ ছিল। পরে ডিসি মান্নান ওই কাগজ হাতে নিয়ে আমাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে আসেন এবং বিকাল 3টা থেকে রাত 4টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। মুফতি হারুন ইজহারের মতো একই ধরনের অভিযোগ করেছেন দুবাই প্রবাসী আতিকুল জুলফিকার। প্রবাসে থাকা আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জুলফিকার জানান, 2019 সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অর্থাৎ সিটিটিসি তাকে 4 মাস গুম করে রাখে। এরপর তাকে 3টি মিথ্যা মামলায় অভিযুক্ত করে 5 বছর কারাগারে রাখা হয়। আতিকুল্লাহ বলেন, 2019 সালের 13 জুন ঢাকার বাসাবো এলাকায় আমার ব্যবসায়ী অংশীদারের বাসায় যাওয়ার সময় সাদা পোশাকের অজ্ঞাত ব্যক্তিরা চোখ বেঁধে তুলে নিয়ে যায়। এ সময় 16 বছর বয়সী ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদকেও তুলে নেয়। পরে ঢাকার সিটিটিসিতে আটকে রেখে 4 মাস 3 দিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। গুম হওয়ার পর ফেনীর দানগুই ভুইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন হাফেজ আতিকুল্লাহ জুলফিকারের আরেক ভাগ্নে হাফেজ মোহাম্মদ মনসুর আলম। গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর পর তিনি কারামুক্ত হন। আতিকুল্লাহ বলেন, গুমকালে আমাকে ব্যাপক মারধর করতেন। এডিসি তৌহিদের সময়ে ডিবি অফিসের ভেতর পুলিশের কেউ নন এমন ব্যক্তিদের আনাগোনার সম্পর্কেও গুরুতর অভিযোগ করেন তিনি। আতিকুল্লাহ বলেন, 4 মাস গুম রাখার পর তাকে 2 দফায় রিমান্ডে নিয়েছিল গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের পাশাপাশি 2 জন হিন্দি ভাষী ব্যক্তি আমাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা ভারতে তাদের হয়ে চরমপন্থী কর্মকাণ্ডে জড়ানোর প্রস্তাব দেন। তাদের একজন ছিলেন সিভিল পোশাকধারী। এক প্রশ্নের জবাবে আতিকুল্লাহ আরও বলেন, আমার চোখ খোলা রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ সময় ডিবির সঙ্গে থাকা এক ব্যক্তি আমাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একাধিক প্রশ্ন করেন। তখন 2 ব্যক্তি হিন্দিতে আমাকে প্রশ্ন করেছিলেন এবং তাদের সহায়তা করেছিলেন বাংলাভাষী ওই ব্যক্তি। তিনি আরও বলেন, তারা আমাকে ভারতের চরমপন্থায় জড়িত হওয়ার প্রস্তাব দেন। এছাড়া আল মার্কাজুলের শীর্ষ এক ব্যক্তি সম্পর্কেও প্রশ্ন করে মিথ্যা জবানবন্দি আদায়ের চেষ্টা করেন। আতিকুল্লাহ বলেন, দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি একটি ছবি দেখে ওই ব্যক্তিকে চিনতে পারি। ডিবির জিজ্ঞাসাবাদে পুলিশের সঙ্গে থাকা সিভিল পোশাকধারী ওই ব্যক্তি বর্তমান দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। আতিকুল্লাহ বলেন, আমাকে নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। নানান অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে তলব করেন। সেই সাথে সন্তোষ শর্মার সচিবালয়ের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। গত বছর 5 আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে জামায়াত ও বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে কৌশলে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ করেছেন সন্তোষ শর্মা। বাংলাদেশকে বিতর্কিত করতে ভারতের ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ চুষে বেড়াচ্ছেন বলে ধারণা করেছেন রাজনৈতিক সচেতন মহল।